তিস্তা নিয়ে ভারত চীনের আলাদা প্রস্তাব, দেশের স্বার্থ বিবেচনা করে এই সিদ্ধান্ত, সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। উত্তর পূর্বাঞ্চলের সব নদীর পানি এখনো বিপদসীমার উপরে, সিলেট সুনামগঞ্জে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। নরসিংদীর পলাশে নিখোঁজের 4 দিন পরে শিশু মাইশার মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য 3 ভাড়াটিয়া আটক। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি, 1 জুলাই থেকে লাগাতারের হুঁশিয়ারি। স্বাগত জানাচ্ছি সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। তিস্তা চুক্তির বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সহায়তায় আশ্বাস মিলেছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিস্তা নিয়ে ভারত এবং চীনের আলাদা প্রস্তাব রয়েছে, দেশের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে জানান তিনি। শেখ হাসিনা বলেন, ভারত চীন 2 দেশের সাথেই সম্পর্ক গুরুত্বপূর্ণ, বাংলাদেশ কারো দিকেই ঝুঁকে নেই। সোমবার সকালে ভারত সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, মমতার চিঠি তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার, ভারতের সব পক্ষের সঙ্গেই তার ভালো সম্পর্ক জানিয়ে শেখ হাসিনা বলেন, ইন্দিরা গান্ধীর পরিবারের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ ভারতের বিশ্বস্ত বন্ধু, ভারতের সঙ্গে রেল যোগাযোগের কারণে দেশে ব্যবসা বাণিজ্যের প্রসার হবে। গঙ্গা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, চুক্তির নবায়ন না হলেও তা অব্যাহত থাকবে। এছাড়া তিস্তা চুক্তির বিষয়ে একটি টেকনিক্যাল টিম বাংলাদেশে আসবে। গ্রামীণ ব্যাংকের মামলা প্রসঙ্গে তিনি বলেন, সরকার নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের বিরুদ্ধে অবস্থান নেয়নি, তার বিরুদ্ধে সরকার নয় শ্রমিকরা মামলা করেছে। প্রধানমন্ত্রী বলেন, ডক্টর ইউনূস সরকার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে 2টি মামলা করে হেরে যায়। গ্রামীণ ব্যাংকের মাইক্রো ক্রেডিটে দেশে দারিদ্র্যের হার কমেনি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক সংকটে পড়লে সরকার 400 কোটি টাকা দিয়েছিল, কিন্তু কোনো কৃতজ্ঞতা নেই। সংসদের মাননীয় উপনেতা প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানেও গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন ও বাংলাদেশের তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণের প্রকল্পে ভারতের সহায়তার ব্যাপারে আমরা আলোচনা করেছি। তবে এর সঙ্গে দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া তিস্তা পানি ভাগাভাগি কোনো সম্পর্ক না। আমরা গোটা আমাদের যে তিস্তা প্রজেক্ট, সেই তিস্তা প্রজেক্টটাই আমরা ভারতের সহযোগিতায় করব এবং সে বিষয়ে আমরা আশ্বাস পেয়েছি। বাংলাদেশ থেকে ভারতের চিকিৎসার জন্য যাওয়া রোগীদের ক্ষেত্রে ভিসা চালু এবং রংপুরে ভারতের একটি নতুন সহকারী হাই কমিশন প্রতিষ্ঠা করা, এতে করে মুমূর্ষ রোগীদের ভিসা আগের চেয়ে দ্রুত পরীক্ষা করানো যাবে এবং স্বল্প সময়ের মধ্যে ভ্রমণ করা সম্ভব হবে। রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস, চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস পরিষেবা চালু, গেদে, দর্শনা ও হলদিবাড়ি, চিলহাটির মধ্যে দলগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু। এতে করে 2 দেশের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে। সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি নামতে শুরু করায় স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব, সংকটে দেখা দিয়েছে খাদ্য এবং সুপেয় পানির। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত নিয়ে দুশ্চিন্তায় বানভাসী মানুষ। এদিকে দেশের উত্তরাঞ্চলে নদ নদের পানি কমে গেলেও নদী ভাঙন অব্যাহত আছে। বন্যার পানি কমতে শুরু করলেও সিলেটের অনেক রাস্তা এখনও তলিয়ে। সিলেট নগরী ও 13টি উপজেলায় এখনও 8 লাখ মানুষ পানিবন্দী। দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব, বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। ঘরে গেলেও পানি, বাইরে গেলেও পানি, আপনার কিছু খাইতে গেলেও পানির মধ্যে আটিয়া গিয়ে আনতে অনেক দূর হইতে নেই। সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 3000 কিলোমিটার সড়ক, 8000-এর বেশি পুকুরের মাছ ভেসে গেছে। ধীরে ধীরে পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। 5 শতাধিক আশ্রয় কেন্দ্রে আছেন 13,000 মানুষ। খাসা ঘর পয়লা পানিতে মনে হয় ভাঙিয়া লইয়া গেছে, টিনের বেড়া সবটা লইয়া গেছে। আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমাদের রাস্তাঘাট যাতে নির্মাণ করা হয় পুনরায়। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি, বড়লেখা উপজেলায় প্রায় 2.5 লাখ মানুষ পানিবন্দী। পানি কমলেও অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন বানভাসীরা। পানি বাড়িঘর সব নিয়ে গেছে। ওইটা একটা ফিচারি অনেক আশা করিয়া করছিল, করিয়া মাছও মারলাম না, মাছ একটু বড় হইতে করি, এখন সব নিয়ে গেছে। বন্যা পরিস্থিতির দিকে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে। বিশেষ করে পানিবন্দী মানুষজন, যাতে প্রত্যন্ত অঞ্চলের পানিবন্দী মানুষজনও যাতে ত্রাণ সহযোগিতা পেয়ে থাকেন, এর জন্য আমাদের
ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। টানা 2 দিন বৃষ্টি না হওয়ায় নেত্রকোনায় নদ নদীর পানি কমেছে, তবে সুপেয় পানি ও খাদ্য সংকটে এখনও দুর্ভোগ পোহাচ্ছেন। 2 দিন ধরে বোঝা আধা পানি কমছে, তাও আমরা আটকে যাইতে পারি না, নৌকা দিয়ে যাওয়ার লাগে। উত্তরাঞ্চলে বন্যার পানি নেমে গেলেও ভাঙন আতঙ্কে রয়েছেন কুড়িগ্রাম ও রংপুরের মানুষ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুরমা কুশিয়ারা সোমেশ্বরী নদীর 6 পয়েন্টে পানি এখনো বিপদসীমার উপরে, তবে ভারী বৃষ্টি কমে যাওয়ায় সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও মৌলভীবাজারে দেখা দিয়েছে স্বল্প মেয়াদে বন্যা। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র এবং জলবায়ু গবেষকদের আশঙ্কা 2 দফা বন্যার পানি সরে যাবার আগেই জুলাইয়ের শুরুতে উজানের ঢলে আবারও হতে পারে বন্যা। চেরাপুঞ্জি ও আসামে ভারী বৃষ্টির সঙ্গে উজানের ঢল। জুনে 2 দফা বন্যায় তলিয়ে যায় সিলেট সুনামগঞ্জ, তবে কয়েকদিনের পরিস্থিতি স্বাভাবিক হলেও মৌলভীবাজারের অবস্থা নাজুক হচ্ছে। জুনে সিলেটে স্বাভাবিক বৃষ্টি হয় 841 মিলিমিটার, সেখানে এবছর 18 দিনে বৃষ্টি ঝরেছে 1600 মিলিমিটারেরও বেশি। সেই সাথে আসাম, মিজোরাম, মণিপুর রাজ্যের ভারী বৃষ্টির পানি বরাক নদী দিয়ে সুরমা ও কুশিয়ারায় উপচে পড়েছে। 2022-এর জুনে সিলেট অঞ্চলে বৃষ্টি হয়েছিল 1456 মিলিমিটার। সম্প্রতি অস্বাভাবিক বৃষ্টি এই এলাকার বন্যার প্রকোপ বাড়িয়ে দিচ্ছে। সামগ্রিকভাবে সবগুলো নদীরই পানি সমতল হ্রাস পাচ্ছে। আশা করছি আমরা আমাদের যে সামগ্রিকভাবে যে পূর্বাভাস রয়েছে আগামী 72 ঘন্টায়, তো সেই বিভিন্ন আবহাওয়া সমস্যা তথ্য অনুসারে তো পরবর্তী 72 ঘন্টার মধ্যে আমাদের এই বন্যার যে পরিস্থিতি রয়েছে সিলেট সুনামগঞ্জ অঞ্চলে সেটা ক্রমান্বয়ে উন্নতির দিকেই যাবে। বন্যা ও জলবায়ু গবেষকেরা বলছেন, এ মাসে 2 দফা বন্যার পানি সম্পূর্ণ নেমে যাবার আগেই জুলাইয়ের শুরুতে আবারও পাহাড়ি ঢলের শঙ্কা রয়েছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে আরেকটা বন্যা আসতে পারে এরকম ওই এলাকায়। তো একটা জায়গায় যদি এরকম রিপিটেডলি বন্যা হয় 2বার 3বার, তখন কিন্তু ক্ষয়ক্ষতির মাত্রাটা জ্যামিতিক হারে বাড়বে। হাওরে বন্যা থেকে বাঁচতে সাধারণত ডুবন্ত বাঁধ নির্মাণ করা হয়, তবে অপরিকল্পিত আন্তঃসড়ক ও নাব্যতা সংকটে ঢলের পানি নামতে সময় নিচ্ছে। শক্ত বাঁধ, মিডিয়াম বাঁধ আর একটু দুর্বল বাঁধ, এটা পানির প্রবাহ অনুযায়ী 1। 2 নম্বর, এই যে মনসুন ফ্লো, হিউজ ফ্লো, এটাকে এনশিওর করার জন্য ফ্লাড ফিউজ করা হয়েছে। এমনভাবে করা হচ্ছে যাতে পানি দ্রুত একটা সুনির্দিষ্ট দরজা দিয়ে যায় এবং গর্তটা যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে, এবং ওই ধান কাটার পরে পানির চাপ পড়লে ওইটা যাতে সহজে খুলে যায়। গবেষকেরা বলছেন, সিলেট বিভাগে হাওরের পানি নামতে কিশোরগঞ্জের মিঠামইন অষ্টগ্রামের সড়ক কোনো প্রভাব ফেলে না। সড়কটি উত্তর দক্ষিণে ভাটির দিকে হওয়ায় পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে না। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, প্রায় 13 উপজেলার 8 লাখ মানুষ এখনো পানিবন্দী। এই বন্যার পানি নামতে আরো সময় নেবে আমরা যতটুকু জেনেছি। এই পরিস্থিতিতে আসলে পানিবন্দী মানুষকে সহযোগিতা করবার জন্য কর্তৃপক্ষের কোনো ধরনের সহযোগিতা দেখেছেন কিনা? দেখুন, সিলেটের 13 উপজেলায় বন্যায় আক্রান্ত এবং কিছু কিছু উপজেলার পানি বেশ ভালোই কমেছে, আবার কয়েকটি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে কুশিয়ারা নদীর তীরবর্তী বেশ কিছু উপজেলা আছে। এই উপজেলাগুলো মূলত হচ্ছে বন্যার পানিটা ধীরে ধীরে নামছে এবং এই বন্যার পানি উন্নতি হচ্ছে না এই উপজেলায়। এই উপজেলাগুলো হচ্ছে ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর। কিন্তু সুরমার যে তীরবর্তী যে উপজেলাগুলো আছে, সুরমা নদীর পানি কিন্তু বেশ কয়েকদিন ধরে ভালোই কমছে, কিন্তু কুশিয়ারার পানি বাড়ছে। সেক্ষেত্রে আসলে পানি নামার গতি ধীর থাকার কারণে সিলেটের যে বন্যা দুর্গত এলাকাগুলো আছে, বন্যা দুর্গত মানুষ যারা আছেন তারা কিন্তু বেশ কষ্টে আছেন, বিপাকেই আছেন। ইতিমধ্যে কিন্তু বন্যার পানি কমতে শুরু করায় অনেক মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাসা বাড়িতে ফিরেছেন, কিন্তু বাসা বাড়িতে ফিরে তাদের বাড়িঘর, বিধ্বস্ত বাড়িঘর দেখে কিন্তু তারা নতুন করে বেশ দুশ্চিন্তা আছেন। এই বাড়িঘর মেরামত করে আবার তারা যে নতুন জীবন শুরু করবেন সেটার সংগ্রামে তারা এখন নানা দুশ্চিন্তায় তাদের চিন্তা কাজ করছে। আর সিলেটে আপনি জানেন যে প্রায় 10 লাখ মানুষ পানিবন্দী ছিলেন। বন্যার পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথে কিন্তু বন্যার যে ক্ষত সেটা কিন্তু মানুষ পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে ভাঙাচোরা রাস্তাঘাট বেশি উঠছে, বিভিন্ন জায়গায় বিশেষ করে ফসলি জমি প্রায় 17,500 ফসলি জমি নষ্ট হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে।
এতে করে কিন্তু আমাদের সিলেট অঞ্চলের প্রায় 150 কোটি টাকার মতো কৃষি খাতেই শুধু ক্ষতি হয়েছে। এই যে ক্ষতি, এখন পর্যন্ত কিন্তু এই ক্ষয়ক্ষতিগুলো নিরূপণ করা সম্ভব হচ্ছে না, কারণ জেলা প্রশাসন আসলে পুরোপুরি পানি নামার অপেক্ষায় আছে। পুরোপুরি পানি নামার পরে তারা কিন্তু ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করবেন এবং বন্যা যারা হচ্ছে যে এই বন্যার পরিস্থিতি মোকাবেলা করতে সময়ের ব্যাপার, আবার এর পরবর্তী আরেকটি বন্যার কথাও বলা হচ্ছে, জুলাইয়ের পরে আবার ঢল হতে পারে, বন্যা হতে পারে। তো এই যে একটি আবারও একটি আশঙ্কা, সব মিলে আসলে কি পরিস্থিতি দাঁড়াবে আসলে? শুনতে পাচ্ছি না। মঞ্জুর, আমাকে শুনতে পাচ্ছেন? মঞ্জুর, আবারও বলা হচ্ছে যে জুলাইয়ে আবারও ঢল এবং বন্যার আশঙ্কা রয়েছে। সেটি যদি পরবর্তীতে আবারও বন্যার পরিস্থিতি দাঁড়ায়, সেক্ষেত্রে আসলে এই পরিস্থিতিতে আসলে উত্তর যেতে পারেনি, পরবর্তীতে আসলে কি পরিস্থিতি হবে? সিলেট থেকে সহকর্মী মঞ্জুরের সাথে আমরা বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। আমরা সংযোগটি আবারও পাওয়ার চেষ্টা করছি। মঞ্জুর, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা এবারে তাহলে মৌলভীবাজারে চলে যাচ্ছি। সহকর্মী রয়েছেন সেখানে, তৌহিনুর রশিদ। তৌহিনুর, একটু জানতে চাই আপনার কাছে, মৌলভীবাজারে কি পরিস্থিতি? বন্যার পানি নিশ্চয়ই নামতে শুরু করেছে, কিন্তু ভোগান্তিটা কতটুকু মানুষের, কি ধরনের ভোগান্তির মধ্যে পড়ছেন এবং সরকারি কি ধরনের সহযোগিতার কোনো ধরনের আশ্বাস তারা পাচ্ছেন কিনা, বা আদতে কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা? দেখুন, আসলে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি খুব একটা উন্নতি হয়েছে সেটা বলা যাবে না, কারণ গত দুদিনে কিন্তু মাত্র 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ কিন্তু পানি কমেছে। এখনো বাড়িঘরে কিন্তু পানি রয়েছে এবং বিশেষ করে কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা এই 3 উপজেলায় কিন্তু বন্যা পরিস্থিতি খারাপ অবস্থা বিরাজ করছে এবং এখানে বানবাসী মানুষ যারা আছেন তারা কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছেন এবং এই অঞ্চলের মানুষজন কিন্তু তারা যারা একদম বাড়িঘর তলিয়ে গেছে, পানি উঠে গেছে, যেখানে বসবাসের সুযোগ নেই, তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। আর যারা বাড়িঘরে পানি আছে কিন্তু তারা চৌকি পেতে কিংবা উঁচু জায়গায় বসবাস করছেন, বাড়িঘরে থাকছেন। তবে যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, আসলে এখানে যে দুর্ভোগের যে বিষয়টি, আসলে মানুষের এখন পানি কিন্তু কমছে একটু একটু করে, কিন্তু মানুষের এখন দুশ্চিন্তা এবং মানুষের চিন্তার ভাঁজ আমরা দেখেছি তাদের কপালে, কারণ তারা বলছিলেন যে তাদের ঘর বাড়ি একদম বন্যায় বিধ্বস্ত হয়ে গেছে, যার ফলে তাদের যে এখন পানি কমছে, যার ফলে তারা এই যে ঘর বাড়ি এগুলো যে মেরামত করবেন কিংবা পুনর্বাসন করবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা ভাবনা চিন্তার মধ্যে আছেন। তো এই বিষয় নিয়ে আমি আজকে দুপুরেও জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যেহেতু বন্যা ধীরে ধীরে কমছে মৌলভীবাজারের, যার ফলে তারা বলছেন যে বন্যার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে তারা যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন এবং নিরূপণ করেই তারা মূলত যে পুনর্বাসনের কাজ থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন তৌহিনুর রশিদ। নরসিংদীর পলাশিয়া নিখোঁজে 4 দিন পর শিশু মাইশা আক্তারের মরদেহ উদ্ধার করেছে র্যাব। সকালে উপজেলার জয়নগর গ্রামে নিজ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 ভাড়াটিয়াকে আটক করা হয়েছে। জয়নগর গ্রামের মেহেদি হাসানের মেয়ে মাইশা আক্তার শুক্রবার থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় পলাশ থানায় জিডি করেন মাইশার বাবা। মঙ্গলবার সকালে ভাড়াটিয়া জামাল শেখ এবং তার পরিবারকে আটক করে র্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সেপটিক ট্যাঙ্কে থেকে মাইশার মরদেহ উদ্ধার করা হয়। পরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায় খেলার সময় শিশু মাইশা জালালকে বালি ছুড়ে এরপর মাইশাকে ধরে ঘরে নিয়ে যায় জালাল। প্রকৃত কারণ বের করতে তদন্ত চলছে। নিখোঁজ হয় 21 তারিখ শুক্রবার, আর আমরা ওকে খুঁজে পেলাম হচ্ছে 25 তারিখ ভোর 6টা। আর এই ঘটনার সাথে এখন পর্যন্ত আমরা বিল্লালের বাবা এবং বিল্লালের মা এই 3 জনকে আটক করেছি এবং এই 3 জনেরই সংশ্লিষ্টতা আমরা তদন্তে পেয়েছি। এ বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদ, এই যে শিশু মাইশাকে যে আমরা সিসিটিভি ফুটেজের কথা দেখছি এবং সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে জালালকে বালি ছোড়ার পর শিশু মাইশাকে তিনি ঘরে তুলে নিয়ে যান। সেক্ষেত্রে আসলে বোঝাই যাচ্ছে কি হয়েছে। র্যাবের ব্রিফিং আর কি বলেছে, পাশাপাশি আসলে এই তদন্তে ক্ষেত্রে আসলে কি কি বিষয়গুলো উল্লেখ করেছেন র্যাবের পক্ষ থেকে?
আপনি জানেন যে আসলে গত শুক্রবার এই শিশুটি তার বাড়িতেই খেলাধুলার এক পর্যায়ে যখন নিখোঁজ হয় তখন শিশুর বাবা কিন্তু পলাশ থানায় এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে কিন্তু এই বিষয়ে যে নরসিংদীর র্যাব যেই ক্যাম্প আছে এখানকার এই র্যাব ক্যাম্পের যে র্যাব সদস্যরা এবং পুলিশ পাশাপাশি বিষয়টির তদন্ত শুরু করে। এখন আজ সকালে এখানে মাইশার যে বাড়িতে এখানে ঘটনাস্থলে যায় পুলিশ। আপনি জানেন যে এখানে যে 3 জনকে আটক করা হয়েছে তারা আসলে কুষ্টিয়া জেলার বাসিন্দা। তারা 3 মাস আগে মাইশার বাবার যে বাড়ি এখানে তাদের বাড়িতে তারা বাসা ভাড়া নিয়ে এখানে তারা আইসক্রিম বিক্রি করেন। তারা বাড়িতে আইসক্রিম তৈরি করে এলাকায় আইসক্রিম বিক্রি করেন, এটাই তাদের পেশা এবং তারা সেই হিসাবে এই বাড়িটি ভাড়া নেই। তো আমরা যতটুকুই র্যাবের মাধ্যমে জানতে পেরেছি যে র্যাব যেটি বলছে যে প্রথমে তারা এই সন্দেহভাজন হিসেবে এই বাড়ির যে বারাটিয়া জালালের যে ছেলে বিল্লাল শেখকে তারা প্রথমে আটক করেন। আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় বিল্লাল যে তথ্য দেয় যে তার বাবা জালাল শেখ এই মাইশাকে আসলে হত্যা করে লাশ শৌচাগারে গুম করে রেখেছে এমন তথ্য আসলে সে দেয়। কিন্তু পরবর্তীতে আসলে স্থানীয় আরও বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এবং সিসিটিভি যে ফুটেজ সেটি আসলে র্যাব বিশ্লেষণ করে দেখতে পায় যে এখানে আসলে র্যাব বিল্লালের যে বাবা জালাল শেখ তিনি আসলে এই শিশুটিকে এখান থেকে নিয়ে যাননি। বিল্লাল নিজে আসলে এই শিশুটিকে ধরে নিয়ে আসেন এবং ধরে নিয়ে আসার পরে এক পর্যায়ে একটু মারধর করেন। সে মারধরের পরে সে আঘাতপ্রাপ্ত হয়। এরপরে আসলে এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে আসলে সে তাকে কোথায় নিয়ে যাওয়া হয় এবং কিভাবে হত্যা করা হয় কিভাবে বেরিয়েছে তিনি কি স্বীকার করেছেন? যে এখন পর্যন্ত তারা প্রাথমিকভাবে যেটি বলছেন যে অর্থাৎ যে জালালের যে ছেলে বিল্লাল শেখ সে তারা স্বীকার করছে হত্যার সাথে তারা জড়িত, সেই ঘটনা তারা স্বীকার করছে। কিন্তু তিনি যেটি বলছেন এই ঘটনার দায়টা আসলে তার বাবা জালাল শেখের উপর প্রথম বিল্লাল শেখ চাপিয়ে দিয়েছেন। কিন্তু র্যাব আসলে এই সংশ্লিষ্টতায় তার মা এবং তার বাবা এবং তাকে তার সংশ্লিষ্টতা পেয়েছে। আর এখানকার স্থানীয় যে সূত্র যেটি জানিয়েছে আসলে তারা এখানে যেহেতু বাড়িতে আইসক্রিম বিক্রি করেন, এই শিশু মাইশা আসলে খেলাধুলার সময় এই তাদের যে আইসক্রিম বানানোর যে উপকরণ এইসব উপকরণের মধ্যে বালু নিক্ষেপ করেছিল। এই খুবই কিন্তু আসলে বিল্লাল শেখ এই শিশু মাইশাকে ধরে নিয়ে যায়। আসাদুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার না হলে 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। দুপুরে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে অর্ধ দিবস কর্মবিরতি পালন শেষে এই ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এছাড়া আগামীকাল এবং বৃহস্পতিবার অর্ধ দিবস কর্মবিরতি এবং 30 জুন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। শিক্ষকরা বলেন, প্রস্তাবিত প্রত্যয় স্কিম বাস্তবায়িত হলে ভুক্তভোগী হবেন আগামী দিনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের অভিযোগ, সরকারের উচ্চ পর্যায়ের কেউ শিক্ষকদের দাবির বিষয়ে যোগাযোগ করেনি। এখনো কোনো আলোচনা ছাড়াই পেনশন স্কিমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বজনীন আপনার যে স্কিমটা তার আগামী বছর চালু করবে সেটাতে সেবকে যদি আমাদেরকে অন্তর্ভুক্ত করে সার্বজনীন যদি হয় আমরা সেটা গ্রহণ করব। আমাদের সুপার গ্রেডটি দিতে হবে। আর আমরা দীর্ঘদিন থেকে পর্যন্ত আমরা আন্দোলন করে যাচ্ছি যে আমাদেরকে একটা স্বতন্ত্র বেতন স্কেল, আমরা কারো মুখোমুখি হতে চাই না। এদিকে একই দাবিতে 3 দিন ব্যাপী অর্ধ দিবস কর্মবিরতি পালন করছেন ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। দ্রুত তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়কে বৈষম্যমূলক স্কিমের আওতামুক্ত রাখার দাবি জানান তারা। বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ডিগ্রি কলেজে দ্বিতীয় বর্ষের 13 জন শিক্ষার্থী ফর্ম ফিল আপের টাকা জমা দিয়েও প্রবেশপত্র না পেয়ে পরীক্ষায় বসতে পারছেন না। শিক্ষার্থী এবং অভিভাবকদের অভিযোগ, কলেজের অধ্যক্ষ এবং এক কেরানি টাকা আত্মসাৎ করেছে। তবে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আগামী বুধবার থেকে শুরু ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা। আর সবার মতো বগুড়া গাবতলী উপজেলার দুর্গাহাটা ডিগ্রি কলেজের 13 শিক্ষার্থী ফর্ম ফিল আপ করেন। তবে তারা প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাফর হোসেন ও কেরানি প্রদীপ কুমার দে ফর্ম ফিল আপের টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। অ্যাডমিট কার্ড দিবে হচ্ছে কলেজের কেরানি প্রিন্সিপাল। এখন প্রিন্সিপাল আসলে বলতেছে যে আপনারা যে কলেজের ছাত্র তার কোনো আইডি কার্ড আছে? তা আমরা পরীক্ষা দিব কালকে, আসে দেখি যে ফর্ম ফিল আপ হয়নি আমাদের।
আমরা এখন পরীক্ষা দিতে পারছি না। প্রিন্সিপাল স্যার কয় যে আমার কাছে তো অ্যাডমিট কার্ডই আসেনি, 29টা ফর্ম ফিল আপ আছে, 29টা ফর্ম ফিল আপের কাগজই আছে। তাই আমি বলছি স্যার আমার তাহলে 13 জনের বলছে তা তো আমি জানি না। কলেজের অধ্যক্ষ গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবস্থান করায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক জানান, শিক্ষার্থীরা যাতে পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে। শুধুমাত্র কলেজটা পরিচালনাটা যেন সুষ্ঠু হয়, সুন্দর হয়, এইটার জন্য। আর এখানে আমাকে অন্য কোনো দায়িত্ব না, অর্থনৈতিক দায়িত্ব বা আর কোনো দায়িত্ব কোনো কিছু দেওয়া হয়নি। আর স্টুডেন্টগুলোর দায়িত্ব নিয়েই তো প্রিন্সিপাল স্যার জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন অবস্থান করছেন। ফর্ম ফিলআপের ব্যবস্থা শেষে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপাতত হচ্ছে আমরা ফর্ম ফিলআপ করানোর ব্যবস্থা করার জন্য প্রিন্সিপালকে পাঠিয়েছি, এরপরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আগে ফর্ম ফিলআপ হবে, পরে ব্যবস্থা। 28 বছর ধরে একই কলেজের শিক্ষক ও অধ্যক্ষের দায়িত্বে অবহেলা মোহাম্মদ মোজাফর হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ আগে উঠেছে। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। মামলা জট কমাতে ছোট ঘটনাগুলো স্থানীয়ভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকালে নাটোর জজ আদালত চত্বরে বিচার প্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধান বিচারপতি আরও বলেন, সারা বছর এই নতুন মামলায় 78 ভাগে নিষ্পত্তি হয় না। এতে মামলা শেষ না হয় জট বাড়ছে। সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করে ছোট এবং তুচ্ছ ঘটনাগুলো স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। এতে বড় ঘটনাগুলোর মামলা জট দ্রুত নিরসন সম্ভব হবে। যে সংখ্যক বিচারক আছেন বাংলাদেশে, আমি একটি পরিসংখ্যানে দেখেছি সারা বছরে তারা নতুন দায়ের করা মামলার 76 to 80% মামলা শেষ করতে পারেন, কিন্তু 20% মামলা তো থেকেই যাচ্ছে। এই যে অফিসাররা এখানে কাজ করছেন তারা প্রত্যেকেই তাদের সাধ্যমতো মামলা শেষ করার চেষ্টা করেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি। এ সময় সামরিক সচিব, জিওসি 55 পদাতিক ডিভিশন যশোর এরিয়া সহ সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ নিয়ে বিভিন্ন জেলায় আতঙ্ক ছড়ালেও চট্টগ্রাম অঞ্চলে এই সাপের অস্তিত্ব নেই। তবে রাসেলস ভাইপার ভেবে অন্য সাপ মারার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সাপ নিয়ে বিভ্রান্তি বা ভয় না ছড়িয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। মাসখানেক ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে রাসেলস ভাইপার নিয়ে আলোচনা ও আতঙ্ক। আর গুজবের ডালপালা এত বেশি ছড়িয়েছে যে চট্টগ্রামে রাসেলস ভাইপার আতঙ্কে মেরে ফেলছে অন্য সাপ। গত শুক্রবার একটি অজগর সাপকেও পিটিয়ে মারা হয়েছে লোহাগাড়ায়। গবেষকরা বলছেন, অনেক বছর আগে বাঁশখালী এলাকায় রাসেলস ভাইপারের অস্তিত্ব ছিল। 2 বছর আগে সীতাকুণ্ডে এই সাপ পাওয়ার দাবি ওঠে সামাজিক মাধ্যমে, কিন্তু সেখানে গিয়ে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। চট্টগ্রাম অঞ্চলে কিছু ঐতিহাসিক রেকর্ড আছে যেখানে বলেছে যে বাঁশখালী অঞ্চলে এটা দেখা গেছে, বহু বছরের পুরনো। তারপর আর এর মধ্যে কখনো দেখা যায়নি। নদীর পানির সাথে ভেসে ভেসে সাপটা হচ্ছে যে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে সচেতন থাকতে হবে যাতে হচ্ছে যে এই অঞ্চলগুলোতে ইয়া না হয়। গত 3 বছরে চট্টগ্রামের কোনো হাসপাতাল বা ক্লিনিকে রাসেলস ভাইপার কাটা কোনো রোগী পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যে কেউ যদি সাপের কামড়ের দ্বারা আক্রান্ত হন, যত দ্রুত সম্ভব আপনারা আমাদের নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসবেন, এখানে চিকিৎসার সুব্যবস্থা আছে। আতঙ্ক আর গুজবের মাঝে চট্টগ্রামে জনসংখ্যা, প্রাকৃতিক পরিবেশ বিবেচনা করে 800 অ্যান্টিভেনম মজুত করা হয়েছে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এবং ভেনম রিসার্চ সেন্টারের সমন্বয়ক ও গবেষক ডক্টর আব্দুল্লাহ আবু সাঈদ। জনাব আব্দুল্লাহ আবু সাঈদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপটি আসলে কতটুকু ভয়ঙ্কর, এই যে এটি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে, আদতে আসলে কি এটি আতঙ্ক ছড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে রাসেলস ভাইপার সাপ অবশ্যই একটি বিষধর সাপ।
বাংলাদেশে যত ধরনের বিষধর সাপ আছে তাদের মধ্যে অন্যতম, যদিও এর চেয়েও বিষধর সাপ আমাদের দেশে আছে এবং চট্টগ্রাম অঞ্চলে রাসেলস ভাইপারের যদিও অস্তিত্ব পাওয়া যায়নি। রাসেলস ভাইপার নিয়ে যে আতঙ্কটা বেসিক্যালি আসলে রাসেলস ভাইপার শুরুতে শুধু রাজশাহী বিভাগে দেখা গেলেও ধীরে ধীরে পদ্মা অববাহিকা, যমুনা এবং মেঘনা অববাহিকা ধরে বিভিন্ন জেলাতে ছড়িয়ে গেছে। আমাদের হিসাব মতে প্রায় 27টি জেলাতে আমরা রাসেলস ভাইপারের অস্তিত্ব পেয়েছি। তো গত কিছুদিনের মধ্যে রাসেলস ভাইপারের একটা আতঙ্ক চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, কারণ এখন আসলে এই মৌসুমটাই হচ্ছে সাপের মৌসুম, সাপে কাটার মৌসুম, অর্থাৎ স্নেক হিউম্যান ইন্টারাকশন খুব বেড়ে যায়। যেহেতু আমাদের সাপের আবাসস্থল বেশ কিছুটা জায়গায় আসলে আবাসস্থলগুলো আমরা ধ্বংস করার কারণে আসলে কিন্তু সাপ লোকালয়ে চলে আসছে এবং হিউম্যান স্নেক ইন্টারাকশনটা বাড়ছে। রাসেলস ভাইপার অবশ্যই একটি বিষধর সাপ, এটি হেমাটোটক্সিক ইফেক্টটা বেশি, এছাড়াও বিভিন্ন অর্গান ইনভলভমেন্ট হয় এবং কিডনিতে। এটা নিয়ে আসলে আতঙ্কিত হবার কিছু আছে কিনা, যেহেতু বর্ষায় স্বাভাবিকভাবে কোনো সাপের প্রজাতির যে কোনো ধরনের প্রকোপ বাড়ে, সেটিকে আসলে আমাদের দেশে বিষধর সাপের বৈজ্ঞানিক চিকিৎসা আছে। এই সায়েন্টিফিক চিকিৎসা প্রতিটি জেলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে জেলা সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতাল সকল জায়গায় স্নেক বাইটের চিকিৎসা আছে এবং বাংলাদেশে যথেষ্ট পরিমাণ অ্যান্টিভেনম সাপ্লাই আছে এবং আমাদের দেশে যে অ্যান্টিভেনম ব্যবহৃত হচ্ছে সেই অ্যান্টিভেনম রাসেলস ভাইপার সাপে কামড় দেওয়ার পরে এই অ্যান্টিভেনম খুবই কার্যকর একটা অ্যান্টিভেনম আছে। কাজেই রাসেলস ভাইপার কামড়ে আক্রান্ত হয়ে আতঙ্কিত না হয়ে বরং যত দ্রুত সম্ভব হাসপাতালে আসতে হবে। ওঝার কাছে সময় নষ্ট না করে আমাদেরকে দ্রুত রোগীটাকে হাসপাতালে নিতে হবে। জি, এই সাপটি আসলে চেনার উপায় কি এবং যদি আক্রান্ত হন সাথে সাথে আসলে কি তাৎক্ষণিকভাবে কি করবেন? আচ্ছা, রাসেলস ভাইপার সাপ এতদিনে আসলে সবাই ছবি দেখে রাসেলস ভাইপার সাপটা দেখে ফেলছে। এই যে একটা কথা চতুর্দিকে ছড়িয়েছে যে সাপটি উড়ে এসে তেড়ে এসে কামড় দেয়, এটা আসলে প্রথমত সাপ কখনো মানুষকে নিজে থেকে কামড়ায় না। সাপ হচ্ছে অত্যন্ত নিরীহ এবং খুবই ভীতু একটা প্রাণী। সাপকে মানুষ শুধুমাত্র সাপ যখন আত্মরক্ষার জন্যই মানুষকে কামড়ায় এবং বেশিরভাগ দুর্ঘটনায় দেখা যায় যে মানুষ পথে হাঁটতে গিয়ে সাপের পায়ে পালা দিচ্ছে অথবা ধান কাটতে গিয়ে তার কেচির আঘাত সাপের গায়ে লাগছে, সাপ তখন সবল দিচ্ছে। তো আমাদের এই সাপের বিশেষত রাসেলস ভাইপার সাপটি একটা প্রাকৃতিক রঙের মতন, এই জন্য অনেক সময় ধান খেতে যেভাবে মিশে থাকে অনেক সময় বোঝা যায় না। এর জন্য আমরা ধান খেতে কোনো কাজ করার আগে যদি আমরা একটা হাতে লাঠি নিয়ে যদি চতুর্দিকে একটু শব্দ করি তাহলে সাপ কিন্তু চলে যায়। এবং আমরা যদি রাতে হাঁটার সময় টর্চ লাইট ব্যবহার করি তাহলে আমরা এইসব সাপ পাবো। আর রাসেলস ভাইপার সরাসরি আমাদের সাপ চেনাটা অনেক বেশি জরুরি না, আমাদেরকে সাপকে এড়িয়ে চলাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে প্রথমত কাজ। আমরা সাপকে এড়িয়ে যাব। সাপ যেসব জায়গাতে সাপের লুকানো জায়গাগুলো আছে তাৎক্ষণিকভাবে সে কি করবে? আমাদের যদি সাপে কামড় দেয়, সাপে কামড় দিলে আসলে আমাদের স্বাভাবিকভাবে সাপে কামড় দিলে মানুষ খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, মানুষের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে, মনে হয় সবচেয়ে বড় ভয় যেটা সেটা একটা মৃত্যু ভয় কাজ করে। তো সাপে কামড় দিলে প্রথমত কাজ যেটা আমাদের, ওই মুহূর্তে যদি হাতে কামড়ায় হাত অথবা পায়ে কামড়ায় পা, আমরা যে অঙ্গে কামড়াবে সেই অঙ্গটি অচল করে দিতে হবে, অর্থাৎ ইমোবিলাইজেশন রাখতে হবে। যত বেশি মুভমেন্ট আমরা কম করব তত সাপের বিষটা ছড়াবে কম। এবং আমরা সময় ক্ষেপণ করব না, আমরা যত দ্রুত সম্ভব হাসপাতালে আসবো। আমরা কোনো কিছু মুখে খাবো না, ওঝার কাছে যে সময় নষ্ট করব না। আমাদের এই এতটুকুই বেশিরভাগ উপদেশ হচ্ছে যে যত দ্রুত সম্ভব হাসপাতালে চলে আসে। জি, জনাব আবু সাঈদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই বিষয়ে কথা বলবার জন্য। পটুয়াখালীর কলাপাড়ায় আবারও ধরা পড়েছে 5 ফুট লম্বা আরেকটি রাসেলস ভাইপার। সকালে বাড়ির পাশে জালে সাপটি আটকে থাকতে দেখেন গৃহবধূ রুবিনা বেগম। পরে সাপটিকে দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। খবর পেয়ে অ্যানিমেল লাভার্স টিমের সদস্যরা সাপটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায়। সাপটিকে ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে সোমবার একই এলাকায় ধরা পড়ে আরেকটি রাসেলস ভাইপার। শেষের পথে দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রেল সেতুর নির্মাণ কাজ। 4.8 কিলোমিটার সেতুটির 50টি পিয়ার আর 49টি স্প্যানের সবগুলো বসানো শেষ। এখন চলছে নদীর দুপারে সংযোগ রেলপথ নির্মাণ।
নির্ধারিত সময়ের মধ্যে এই মেগা প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। যমুনার বুকে এখন পুরো দৃশ্যমান দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। বঙ্গবন্ধু সড়ক সেতুর ৩০০ মিটার উজানে তৈরি হচ্ছে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতু। এটি চালু হলে ১০০ কিলোমিটার গতিতে প্রতিদিন অন্তত ৮৮টি ট্রেন চলাচল করতে পারবে। এমন মেগা প্রকল্পে কাজ করতে পেরে খুশি নির্মাণ কর্মীরা। সঠিক সময়ে কাজ করতে পারছি এরকম একটা মেগা প্রজেক্টে, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। রেল ট্র্যাকের ওপরে কিছু কাজ আছে যেগুলো আমরা এখন রেল ট্র্যাকে ফোকাস করছি। ইন দ্য মিন টাইম হচ্ছে আমাদের অলমোস্ট 70% রেল ট্র্যাকের কাজগুলো শেষ হয়ে আসে। কাজের গুণগত মান ঠিক রেখে দেশি বিদেশি প্রকৌশলী ও কর্মীরা দিনরাত কাজ করছে বলে জানান প্রকৌশলীরা। পিয়ার এবং স্প্যানের কাজ মোটামুটি সবই শেষ, এম্বাঙ্কমেন্টের কাজও শেষ হয়ে গেছে। এখন ট্র্যাকের কাজ এবং আমাদের রিভার ট্রেনিং অর্থাৎ নদী শাসনের কাজ চলছে। এ পর্যন্ত প্রকল্পের 84% কাজ শেষ হয়েছে। 50টি পিয়ার আর 49টি স্পেনের সবগুলো বসানো শেষ। এখন চলছে সংযোগ রেলপথ নির্মাণ। প্রকল্প পরিচালকের আশা, টাঙ্গাইল অংশে আগামী আগস্ট আর সিরাজগঞ্জ অংশে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে। পিআর 24 পর্যন্ত ট্র্যাকের ইনস্টলেশন কমপ্লিট করেছি, বাকি ট্র্যাকের ইনস্টলেশন গ্র্যাজুয়ালি হবে। এবং আসলে WD1 প্যাকেজের কাজটা আমরা অগাস্ট নির্ধারিত সময়ে শেষ হয়ে যাচ্ছে, আর WD2 প্যাকেজের যে মাইনর ওয়ার্কগুলো সেটা সম্পাদন শেষে আমরা ডিসেম্বরের শেষ নাগাদ এই কাজটা আসলে পুরোপুরি কমপ্লিট করতে পারবো। 4.8 কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 16,781 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, আমরা যতটুকু জেনেছি যে এই সেতুটি রেল সেতুটি ডিসেম্বরের মধ্যে আসলে উদ্বোধন করবার কথা রয়েছে এবং প্রকল্প পরিচালক যিনি বলছেন তিনি আগেই বলছেন যে প্রস্তুত রয়েছেন। কতটুকু কাজ সম্পন্ন হয়েছে? আমি এখন দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু রেল সেতুর সিরাজগঞ্জ অংশে। আপনারা জানেন যে বঙ্গবন্ধু রেল সেতুটি দুইটি প্যাকেজে নির্মাণ কাজ চলছে, একটি অংশ সিরাজগঞ্জ আর একটি অংশ টাঙ্গাইল অংশে। ইতিমধ্যে এই সেতুর কিন্তু যে পিয়ার বসানোর কাজ, স্পার বসানোর কাজ শেষ হয়েছে। এখন শেষ মুহূর্তে যে কাজ, সেই কাজগুলো চলছে। পাশাপাশি অ্যাপ্রোচ সড়ক, রেলে অ্যাপ্রোচ সড়ক এবং দুই পাশে দুটি আধুনিক রেলে স্টেশন নির্মাণের কাজ চলছে। এবং আমরা দেখছি যে এই সেতুতে এখন হার্ড ড্রাগস, সেতুর দুই পাশে হার্ড ড্রাগস ফেলা হচ্ছে, অর্থাৎ এই সেতুর যে নদী শাসনের কাজ, সেই নদী শাসনের কাজ চলছে। আমাদেরকে প্রকল্প সংশ্লিষ্ট যারা তারা জানিয়েছেন যে আগস্ট মাসের মধ্যে এই সেতু সম্পূর্ণ কাজ শেষ হবে এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই সেতুতে ট্রেন চলাচলের জন্য উদ্বোধন করা হবে। আমরা দেখছি যে দিন রাত কিন্তু এখানে যারা নির্মাণ শ্রমিক আছে, দেশি বিদেশি প্রকৌশলী, তারা কিন্তু এই নির্মাণ কাজ করছে এবং এই সেতু যে স্প্যানটি রয়েছে সেটি কিন্তু বিশেষভাবে নির্মাণ করা হয়েছে এবং সেটি কিন্তু আসলে আবহাওয়ার সাথে সাথে সেই সেতুর যে স্প্যানগুলো রয়েছে তার কিন্তু রঙের পরিবর্তন ঘটে। আমরা এখন দেখছি যে টাঙ্গাইল অংশের কাজ কিন্তু অধিকাংশ শেষ হয়েছে এবং সিরাজগঞ্জ অংশের যে কাজ, সেই অংশের কাজ চলছে, সেতুর উপরের কাজ চলছে এবং সেতুর নিচেও কিন্তু আসলে নদী শাসনের যে কাজ, সে কাজ চলছে এবং শ্রমিকরা কিন্তু আসলে পরিশ্রম করছে। এখানকার যিনি রেলওয়ে সেতুর প্রকল্প পরিচালক আছেন তিনি জানিয়েছেন যে সেতুর দুই পাশে যে অ্যাপ্রোচ সড়ক, সেই অ্যাপ্রোচ সড়ক গুলো এখনো নির্মাণ কাজ চলছে এবং ডাবল ট্র্যাকের ডুয়েল গেজে এই সেতু দিয়ে কিন্তু 100 কিলোমিটার গতিতে কিন্তু ট্রেন চলাচল করবে এবং প্রতিদিন এই সেতু দিয়ে 84টি ট্রেন চলাচল করবে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে সব কাজ প্রায় শেষের দিকে এবং এখানে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে আসলে সেতুর যে বঙ্গবন্ধু রেলের সেতু, সেই রেলের সেতু ডিসেম্বর নাগাদ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন এই সেতুর প্রকল্প পরিচালক। দিলীপ কুমার গৌড়, আপনাকে অনেক ধন্যবাদ। পদ্মা সেতু উদ্বোধনের 2 বছরে টোল আদায় হয়েছে 1,648 কোটি 76,18,300 টাকা। এ সময় সেতু দিয়ে পারাপার হয়েছে 1,27,13,275টি যানবাহন। সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। 2022-23 সালের তুলনায় 2023-24 সালে পদ্মা সেতুতে টোল আদায় বেড়েছে প্রায় 46 কোটি টাকা এবং যানবাহন চলাচল বেড়েছে 12.5 লাখ। 2022 সালের 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়।
আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।